নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমি নিখিল বঙ্গ মেধা অন্বেষণ 2024 অভিক্ষা পঞ্চম শ্রেণী পর্ব 8 মডেল প্রশ্নের বইয়ের গণিত পোর্শনের সমাধান করছি। এটি আমাদের অষ্টম পর্ব। গত পর্বগুলি নিয়ে আমরা যেভাবে 20টি করে যে অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্ন রয়েছে তার সমাধান করছি, ঠিক একই রকমভাবে এই পর্বেও আমরা 20টি প্রশ্নের সমাধান তুলে ধরব। যে 20টি প্রশ্নের সমাধান আমরা করতে চলেছি তা বইয়েতেই সমাধান করব। সেই সঙ্গে সঙ্গে যেগুলির সমাধান আমাদের কোষে দেখার বা কোষে করার প্রয়োজন পড়বে আমরা তা খাতাতেই কোষে দেখিয়ে দেব। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই সম্পূর্ণ ভিডিওটা দেখলেই অবশ্যই এই অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নের উত্তর যেমন জানা হয়ে যাবে, ঠিক একই রকমভাবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা যেমন নিখিল বঙ্গ মেধা অন্বেষণ 2024-এর এই পঞ্চম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হতে বা ভালো নাম্বার পেতে সহায়তা হবে, ঠিক একই রকমভাবে ট্যালেন্ট সার্চ, মেধা বা এই জাতীয় বৃত্তি পরীক্ষার ক্ষেত্রেও অত্যন্ত সহায়ক হবে আশা রেখেই আমরা শুরু করছি আমাদের এই পর্ব। তার আগে আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের কাছে প্রতিদিনকার মতো আজও আবেদন রাখবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর সেই সঙ্গে সঙ্গে ভিডিওটার প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুঁটিয়ে দেখে পুনরায় ঘরে নিজেরা অনুশীলন করবে। আর তার সাথে সাথে বলবো অবশ্যই যে ভিডিওগুলি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তার সঙ্গে সঙ্গে বলবো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে অন্যান্য দিন এইরকম গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্ন তোমরা এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমেই খুব সহজেই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারো। তার জন্য আমরা যেমন প্রতিদিন ভিডিও আপলোড করে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির, ঠিক একই রকমভাবে তোমাদেরও আমাদের সহায়তা করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা অত্যন্ত জরুরি। তো চলো আজ আমরা 64 এবং 65 পাতার এই নিখিল বঙ্গ মেধা অন্বেষণ অভিক্ষার যে মডেল প্রশ্নের বই তার থেকে আমরা গণিতের অংশের সমাধান করে চলেছি। নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি যে মডেল প্রশ্নগুলি আমাদের এই বইতে তুলে ধরেছে তারই সমাধান করছি। তো চলো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। 64 পাতার এবং 65 পাতার আমরা সমাধান করব। না, পাতাটা ভুল বলা হয়েছে, পাতাটা হবে 60 এবং 61 পাতা। 60 এবং 61 পাতায় রয়েছে আমাদের এই পর্বের অঙ্কগুলি, তাদের আমরা সমাধান করব। তো দেখো প্রথমেই রয়েছে যে কোনো ভগ্নাংশের লব ও হরের মধ্যে সম্পর্ক হলো কি সম্পর্ক? মনে রাখতে হবে লবকে আসলে হর দিয়ে ভাগ করা হচ্ছে, অর্থাৎ যাকে ভাগ করা হচ্ছে সে হলো ভাজ্য, যাকে দিয়ে অর্থাৎ যা দিয়ে ভাগ করছি তা হলো ভাজক। তার মানে লব সমান হলো ভাজ্য আর হর সমান হলো ভাজক, অর্থাৎ এই কয়ের অপশনটি হবে আমাদের সঠিক উত্তর। এবার আমরা চলে যাব 2 এর দাগের প্রশ্ন। 2 এর দাগের প্রশ্নেতে বলা রয়েছে কি না, এখানে বলা আছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু সমান হলে সংখ্যা দুটির মান পরস্পর মৌলিক সংখ্যা হবে, নাকি প্রথম সংখ্যা বড় হবে দ্বিতীয় সংখ্যা ছোট হবে, নাকি সংখ্যা দুটির মান পরস্পর সমান হবে, নাকি নির্দিষ্টভাবে বলা যাবে না। আসলে যেহেতু দুটি সংখ্যার লসাগু এবং গসাগু সমান, তাহলে মনে রাখতে হবে যে সংখ্যা দুটির মানও পরস্পর সমান হবে, তবেই তাদের লসাগু এবং গসাগু সমান হবে। এবার 3 এর দাগের প্রশ্ন, এখানে বলা আছে 1 এর সঙ্গে কমপক্ষে কত যোগ করলে একটি যৌগিক সংখ্যা পাবো। আমরা জানি সবচেয়ে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হলো 4, তাহলে 1 এর সঙ্গে কত যোগ করলে 4 পাবো? 1 যোগ করলে হবে না, 2 যোগ করলেও হবে না, 3 যোগ করতে হবে, তাহলে হবে আমাদের 4। অর্থাৎ এই 3 যোগ করলে 1 এর সঙ্গে কমপক্ষে 3 যদি যোগ করি তাহলে আমরা যৌগিক সংখ্যাটা পাবো। এবার 4 এর দাগের প্রশ্ন, এখানে বলা আছে 99 পূর্ণ 1 এর 7 যোগ 99 পূর্ণ 2 এর 7 যোগ 99 পূর্ণ 3 এর 7 যোগ 99 পূর্ণ 4 এর 7 যোগ 99 পূর্ণ 5 এর 7 যোগ 99 পূর্ণ 6 এর 7। তো এইরকম ধরনের যদি অঙ্ক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে এই 99 কতবার রয়েছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। তাহলে আমরা এখানে লিখব তখন লিখব 99 গুণ 6 যোগ কত আছে
না এখানে বলা ছিল যে 1-এর 7, 2-এর 7, 3-এর 7, 4-এর 7, 5-এর 7, 6-এর 7, অর্থাৎ আমরা নিচে 7 দেব লসাগু। এখন 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ দেব, তাহলে সমান সমান কত পাচ্ছি, এটা গুণ চিহ্ন হবে। তাহলে এখানে আমরা লিখলাম 99 গুণ 6, অর্থাৎ 6 9 54, আর এটা হলো কত, 6 9 54, আর 4-এ 54, আর 5-এ হলো 59। এখন এটা কত হচ্ছে না, এখানে যোগ, এটা যোগ চিহ্ন আছে, এখানে যোগ চিহ্ন বসছে, কত আছে তাহলে 6 5 11, 11 4 15, 15 আর 3 হলো 18, 18 19 20, 20 আর 1 21, অর্থাৎ 21-এর 7, কাটাকুটি করলে হয় 3, তাহলে 594 এর সঙ্গে 3 যোগ করলে হবে 597। এই 597 হবে তাহলে আমাদের এই 4-এর দাগের অঙ্কের সমাধান 597। তো 597 কোথায় রয়েছে, 6 9 54 4, 6 9 54 আর 5-এ হলো 59, তার সঙ্গে আমরা 7 3 21 3 যোগ করেছি, তাহলে 597। এখানে আছে 297, এটা ভুলবশত আছে, অর্থাৎ এখানে হবে আমাদের 597, মানে এটা হবে 5, অর্থাৎ এই গয়ের দাগের অপশনটা হবে এক্ষেত্রে সঠিক উত্তর 597। এবার 5-এর দাগের অপশন অঙ্কে কি বলা আছে না, নিম্নলিখিত কোনটি সরলরেখাকে প্রকাশ করা হচ্ছে। এখানে এ বির উপর একটি দাগ দেওয়া আছে, শুধু ক্ষয়েতে এ বির উপর একটি তীর চিহ্ন দেওয়া রয়েছে, গয়েতে এ বির উপর দুদিকে তীর দেওয়া রয়েছে, অর্থাৎ এটি হবে একটি সরল রেখা। একটি তীর দেওয়া আছে মানে সেটি হলো একটি রশ্মি। এবার কোনটি ঠিক, 6-এর দাগের প্রশ্ন, 5 মিটার বর্গ, 5 মিটারের বর্গ সমান হচ্ছে 25 বর্গ মিটার, কিন্তু এখানে দেওয়া আছে 5 বর্গ মিটার সমান 5 বর্গ মিটার, তার মানে এটা সমান নয়, এটি ভুল। আবার এখানে আছে ক্ষয়ের দাগে 5 মিটার বর্গ বড় বলছে 5 বর্গ মিটার চেয়ে, 5 মিটারের বর্গ মানে হলো কি 25 বর্গ মিটার, 5 বর্গ মিটারের চেয়ে বড়, তাহলে এই ক্ষয়ের দাগের অপশনটা হবে এর সঠিক উত্তর। এবার আমরা চলে যাব 7-এর দাগের। 7-এর দাগের প্রশ্নে বলা রয়েছে কি না, 1 যোগ 3-এর 100 যোগ 7-এর 10 যোগ 1-এর 100, এর মানে এই 3-এর 100 মানে 3 হলো কি না শতাংশ, 7 হলো দশাংশ, আর 1 হলো সহস্রাংশ, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, তার মানে 1.7 দশাংশ 3 শতাংশ, 7 দশাংশ 3 শতাংশ এবং 1 সহস্রাংশ, অর্থাৎ এই ঘয়ের দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর। এবার আমরা চলে যাব আমাদের 8-এর দাগের প্রশ্ন। 8-এর দাগের প্রশ্নতে বলা আছে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় 10.5 হলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা হলো কি না, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2, তাহলে প্রথম সংখ্যাটা কত না 1, আর শেষ সংখ্যা কত 50, তাকে আমরা 2 দিয়ে ভাগ দেব, অর্থাৎ 51কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো কত 25.5, এটি হবে আমাদের এক্ষেত্রে গড়, অর্থাৎ প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় হবে 25.5। তো এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী পাতায়, অর্থাৎ আমাদের 61তম পাতায়। এবার 61তম পাতাতে কি রয়েছে না, এখানে বলা আছে লুপ্ত অঙ্ক কি হলে 1 1, এখানে লুপ্ত অঙ্ক আছে, তারপর 2 1 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ পরপর এই 1 1, এখানে একটা লুপ্ত অঙ্ক আছে, তারপর আছে 2 1। এখন আমরা 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি না, জোড় অঙ্কের সঙ্গে বিজোড় অঙ্কগুলির আমরা কি করব না, বিয়োগফল যদি 0 হয় বা 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি 11 দ্বারা বিভাজ্য, অর্থাৎ জোড় বলতে এখানে আমরা এর সঙ্গে এখানে যে অংশটা পাবো তার সঙ্গে এটা যোগ করলে, অর্থাৎ 1 যোগ 1 যোগ লুপ্ত অঙ্ক, আর এখানে পাচ্ছি আমরা 1 যোগ 2, তাহলে 2 আর 1 এটা হচ্ছে 3, আর এখানে যে লুপ্ত অঙ্কের যোগফল পাচ্ছি সেটা হলো 2 যোগ লুপ্ত অঙ্ক, তার মানে এই 2 এর সঙ্গে আরও একটা 1 যোগ হতো, অর্থাৎ লুপ্ত অঙ্কটা হবে কত না 1, তাহলে এখানে আমাদের বসবে কত না 1, অর্থাৎ এই গয়ের দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর, তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য। এখন 10-এর দাগের অঙ্কে বলা রয়েছে কি, দুদিকে তীর দেওয়া আছে AB আর মাঝে রয়েছে C, অর্থাৎ এখানে ACB একটা কোণ, তার মানে এটা হলো একটা সরল কোণ যার মান 180 ডিগ্রি। এবার 11 দাগের প্রশ্ন, 11 দাগের প্রশ্নেতে বলা আছে A B তে তীর দেওয়া আছে B এর দিকে, এই চিত্রে AB একটি কি না, AB একটি হলো রশ্মি, অর্থাৎ গয়ের দাগের অপশনটা হবে এর সঠিক উত্তর।
এবার 12 দাগের প্রশ্ন। এখানে বলা আছে 1 বিয়োগ 0.001, বলা আছে 1 বিয়োগ 0.001, একে আমরা গুণ করব কত দিয়ে, না 0.1 দিয়ে। 0.1 দিয়ে গুণ, বিয়োগ করলে পাবো কি, না 1 কয় দাও 10, 9 দাও 10, 1 কয় দাও 10, 9 দাও 10, 1 কয় দাও 10, 9 দাও 10। এবার দশমিক একে একে মিলে যাবে। তাহলে এটা হলো, তাকে আমরা আবার 0.1 দিয়ে গুণ করব, অর্থাৎ এদের গুণ করলে পাবো আমরা কত, 9 9 9। কটার পর দশমিক ছিল, একটার এই তিনটে, মোট চারটে, একটা দুটো তিনটে চারটে, অর্থাৎ 0.00999। এটি হলো আমাদের এই 12 দাগের প্রশ্নের উত্তর। তাহলে 12 দাগের প্রশ্নের উত্তর হবে, অর্থাৎ এই ঘয়ের দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর। এবার আমরা চলে যাব 13 দাগের প্রশ্নে। কি আছে না, 1111কে 1111 দিয়ে গুণ। এই 1111কে 1111 দিয়ে গুণ করতে গেলে এর সহজ পদ্ধতিটা হলো কি, না এক্ষেত্রে যটা 1 আছে আমরা এভাবে লিখে যাব, যেহেতু এখানে চারটে 1 আছে, তাহলে লিখব 1 2 3 4, আবার 1, এখানে 2 3 4। অর্থাৎ এক্ষেত্রে আমরা পাচ্ছি কি, না এখান থেকে আমরা এর গুণ করার যে নিয়মটা সেটা হবে, 4 আছে, এই 4-এর থেকে 4 3 2 1, 4 3 2 1, 4 3 2 1, 1 আর 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 3 2 1, 3 2 1, এটি হবে এর উত্তর। অর্থাৎ 1 2 3 4 3 2 1, এই হবে এর উত্তর। অর্থাৎ এক্ষেত্রে আমরা উত্তরটি লিখব কি, না এক্ষেত্রে কয়ের দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর। তো এক্ষেত্রে আমরা কি করলাম, না যটা আছে প্রথমে আমরা সংখ্যাটা লিখব 4। এবার 4-এর থেকে আমরা বাঁ দিকে কমতে থাকবো, 3 2 1, আবার এই ডান দিকেও আমরা কমতে থাকবো, 3 2 1, এই হবে এর উত্তর। অর্থাৎ 1 2 3 4 3 2 1, অর্থাৎ এই কয়ের দাগের অপশনটি হবে সঠিক উত্তর। আবার প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় 10.5 হলে প্রথম 50 স্বাভাবিক সংখ্যার গড় কত, এই অঙ্কটা আবার দিয়েছে, আমরা একটু আগে অর্থাৎ 8-এর দাগে অঙ্কটি করেছি সমাধান, অর্থাৎ উত্তরটা হবে ক্ষয়ের দাগের 25.5। 15 দাগের অঙ্কে বলা আছে একটি দেয়াল ঘড়িতে 10 ঘন্টা বাজতে 10টার ঘন্টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 12টার ঘন্টা বাজতে কত সময় লাগবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের ব্যবধানটা ভাবতে হবে কি, না 10টা ঘন্টা মানে 9টি ব্যবধান, 9টি ব্যবধানের জন্য সময় লাগছে 10 ঘন্টা 10 সেকেন্ড। ঠিক একই রকমভাবে 12টি ঘন্টা বাজতে ব্যবধান হয় 11, তাহলে 11টা ঘন্টা বাজতে কত সময় লাগবে। তাহলে এটা যেহেতু বাড়ছে এটাও বাড়বে, তাই 11/9 গুণ 10, অর্থাৎ 110/9, মানে 9 1 9, 10 11 20, অর্থাৎ 9 2 18, 18 19 20, 2 9, অর্থাৎ 12.2 সেকেন্ড, 12.2 সেকেন্ড, অর্থাৎ এই কয়ের দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর। এবার 16 দাগের অঙ্কে বলা রয়েছে কি, 16 দাগের অঙ্কেতে দেখা যাচ্ছে পি এবং কিউ দুটো বিন্দু, পি এবং কিউ বিন্দু দুটি যুক্ত করে আমরা পাবো কি, না যুক্ত করলে যদি পি এবং কিউ দুটো বিন্দুকে যুক্ত করি তাহলে একটা সরল রেখা পাবো, অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এবার বলা আছে 16 মিনিটে 16 সেকেন্ড কতবার আছে, কারণ 16 মিনিট সমান সমান কত সেকেন্ড, তাকে 60 দিয়ে গুণ হবে, তাই 16 সেকেন্ড কতবার থাকবে তার মধ্যে, না 16 16 কেটে গেলে থাকছে আমাদের 60, অর্থাৎ 60 বার আছে। এবার 18 দাগের অঙ্ক, 18 দাগের অঙ্কেতে রয়েছে একটা চিত্র, সেখানে কতগুলো ত্রিভুজ আছে, আমাদের বলেছে ছবিতে কতগুলি ত্রিভুজ আছে এটা গুনতে হবে। তাহলে প্রথমে দেখছি আমরা 1 2 3 4টে ত্রিভুজ এবং বড় একটা ত্রিভুজ 5টা, তার সাথে আমাদের রয়েছে এই একটা ত্রিভুজ, এখান থেকে এটা একটা ত্রিভুজ হবে, তাহলে 6টা, আবার এখানে একটা হবে 7টা, আবার এখান থেকে এই সমগ্র অংশটা নিলে 8টা, ঠিক একই রকমভাবে
এই সমগ্র অংশটা নিলে এটা হবে 9টা, আর এখান থেকে এটা হবে একটা, মোট 10টা ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে এই 18 দাগের ছবিতে আমরা দেখতে পাচ্ছি মোট 10টা ত্রিভুজ রয়েছে। এবার 19 দাগের প্রশ্ন। 19 দাগের প্রশ্নে রয়েছে কোনো সংখ্যার অনন্যক সেই সংখ্যাটি। 1 হলো সেই সংখ্যা যার অনন্যক হলো 1, অর্থাৎ এই ক্ষয়ের দাগের অপশনটি হবে সঠিক উত্তর। তো এইভাবে আমরা এবার আমাদের এই পর্বের শেষ অঙ্ক বলা আছে 8 এবং 6 এর মৌলিক উৎপাদকগুলির সমষ্টি কত হবে। তাহলে সেক্ষেত্রে 8 এবং 6 এদের আমরা উৎপাদক বিশ্লেষণ করব। 8 আর 6 কত দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে গেলে 2 4 8, 2 3 6। এখানে মৌলিক উৎপাদক পাচ্ছি কি না 2 এবং 3, 2 আর 3 যোগ করলে হয় 5। তাহলে এখানে 8 এবং 6 এর মৌলিক উৎপাদকগুলির সমষ্টি হবে কত, 5। তো এই হলো আমাদের আজকের অর্থাৎ অষ্টম পর্বের এই 20টি অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্ন, যাদের আমরা উত্তর আমাদের খাতায় এবং বইয়েতে অত্যন্ত যত্ন সহকারে সমাধান করে দিলাম, যাতে করে তোমাদের পরবর্তী ক্ষেত্রে বাড়িতে এই অঙ্কগুলি অনুশীলন করতে কোনোরূপ দ্বিধা দ্বন্দ্ব বা কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। তাই বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে সঙ্গে অবশ্যই এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আর সেই সঙ্গে বলবো অবশ্যই তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাও। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী ক্ষেত্রে এই জাতীয় ভিডিও তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের মোবাইলে সহজেই পৌঁছে যায় এবং তোমরাও এই ধরনের প্রশ্নের উত্তর খুব সহজেই করতে পারো। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। নমস্কার।